রাম 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 রাম। আজকে ঠাকুরের নাম নিয়ে শুরু করার পিছনে একটাই কারণ রয়েছে, গোটা বিশ্বের মধ্যে যতগুলো দেশের মধ্যে সরকার ভেঙে পড়ছে, কোন দিন ভারতবর্ষের সরকারও না ভেঙে পড়ে যায়। কেন এরকম কথা বলছি, যে এক এক দিন যখনই আমি ইউটিউব খুলি কিংবা ফেসবুক খুলি কিংবা নিউজ চ্যানেল খুলি, দেখি যে একটা দেশের সরকার কিন্তু ভেঙে গিয়েছে। কেন এই কথা বলছি, যে গত সপ্তাহে আমরা দেখেছি নেপালের সরকার কিন্তু ভেঙে গিয়েছে। ওকে, নেপালের সরকার ভেঙে যাওয়ার পরে সেখানে একটা জেনজি প্রোটেস্ট হয়, তারপরে আমরা দেখি সেখানে নতুন সরকার গঠন হয়েছে। তারপরে আমরা দেখছি যে ফ্রান্সের কিন্তু পিএম সেখান থেকে কিন্তু রিজাইন করেছে। তারপরে দেখছি লন্ডনে এত বড় প্রোটেস্ট চলছে। ওকে, সরকার ভেঙে যাওয়ার পথে রয়েছে। এরকম কেন ঘটনা ঘটছে? দেখুন, এইসব ঘটনার পিছনে রয়েছে অনেক পূর্বসূত্র। ওকে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু বেশ কিছুদিন ধরে বলে যাচ্ছে যে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ আটকাতে হয়, তবে কিন্তু ইন্ডিয়া চায়নার উপর ট্যারিফ লাগাতে হবে। আমেরিকা তো ট্যারিফ লাগাবে, সাথে যদি ইউরোপিয়ান ইউনিয়ন যদি ট্যারিফ লাগায়, তবে কিন্তু এই রাশিয়া, চায়না এবং ইন্ডিয়ার যে একটা ব্যবসা বাণিজ্য রয়েছে সেই জিনিসটা কিন্তু কন্ট্রোল করা যাবে। কিন্তু এইসব তো কিছুই করেনি। ঘটেছে কি? দেখুন, ঘটনা আমরা একটু পূর্ব থেকে শুরু করি। একটা সময় ছিল যখন ইন্ডিয়ার সাথে আমেরিকার বন্ধুত্ব ছিল, নরেন্দ্র মোদির সাথে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব ছিল, হাউডি মোদি থেকে শুরু করে নামাস্তে ট্রাম্প, এত কার্যক্রমের মাধ্যমে ভোট টোট সবকিছু হয়, সেখান থেকে আমরা দেখি ডোনাল্ড ট্রাম্প জিতে আসে। ডোনাল্ড ট্রাম্প জিতে আসার পরে আমরা দেখি ডোনাল্ড ট্রাম্প একটা নাড়া দেয়, গ্রেট আমেরিকা মেক অ্যাগেইন। ওকে, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাই যে ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের বিভিন্ন দেশগুলির উপরে কি করেছে, ট্যারিফ লাগিয়ে দিয়েছে। ইন্ডিয়ার উপরও ট্যারিফ লাগানো হয়। ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ইন্ডিয়া যেহেতু আমেরিকান পণ্যের উপর ট্যারিফ লাগায়, যেমন হার্লে ডেভিডসন রয়েছে, ফোর্ড গাড়ি রয়েছে, এইসব গাড়ির উপর কিন্তু কি প্রচুর পরিমাণে ট্যারিফ লাগায়। ওকে, টেসলা গাড়ি ইন্ডিয়াতে আসতে পারছে না, কারণ তার উপরে 100% ট্যারিফ লাগানো হয়েছে। সুতরাং এখান থেকে ঘুরে ফিরে কিন্তু কি করেছে, ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার উপর কিন্তু পুরোপুরিভাবে ট্যারিফ লাগিয়ে দিয়েছিল। প্রথমে 25%, তারপর 50%, এরকম করে ট্যারিফের খেলা হচ্ছিল। এখন গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইন্ডিয়ার উপর ট্যারিফ লাগানোটা আমাদের কিন্তু খুব একটা বড় মানে ধাক্কার বিষয় ছিল। আমরা চাইনি কিন্তু আমেরিকা কখনোই ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ করুক। এত পর্যন্ত ঠিক ছিল। ওকে। আজকে গিয়ে কি দেখা যাচ্ছে? আজকে গিয়ে বেসিক্যালি ইউএসএ এর যে ট্রেজারি সেক্রেটারি রয়েছে, ওকে? স্কট বেনেস, তিনি বলছেন যে এই যে যত নষ্টের গোড়া, এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এই নষ্টের গোড়া একমাত্র কিন্তু চায়না এবং ভারত নয়। এই নষ্টের গোড়া হচ্ছে ইউরোপ। কেন ইউরোপ? ওকে। ইউরোপে যে প্রত্যেকটা সরকার ভাঙা হচ্ছে তার পিছনে আমরা পরে আসছি। সেটা একটা কনস্পিরেসি থিওরি রয়েছে। ওকে। ১ম এ যে ঘটনাটা সেটা দেখে নিই। ওকে। আমেরিকা বলেছিল কি? আমেরিকা বেসিক্যালি সেখানকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছে যে যদি রাশিয়াকে এক্সপেন্ড হতে বাঁচতে হয়, ওকে, এক্সপেন্ড হতে যদি বাধা দিতে হয় কিংবা ইউরোপকে যদি বাঁচতে হয়, সেক্ষেত্রে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের উচিত রাশিয়া এবং ইন্ডিয়ার উপর কিন্তু স্যাংশন লাগানো, ট্যারিফ লাগানো, 100% ট্যারিফ। কারণ কি, রাশিয়ার ইকোনমি বেঁচে আছে শুধুমাত্র চায়না এবং ইন্ডিয়ার তেল কেনার মাধ্যমে। সুতরাং যদি এদের উপর ট্যারিফ লাগানো যায়, এরা কিন্তু চাপে পড়বে এবং চাপে পড়লে কিন্তু রাশিয়ার থেকে তেল কিনা বন্ধ করে দিবে এবং আমরা কিন্তু সুখে শান্তিতে থাকতে পারবো। অপরদিকে ইউরোপ কি করেছে? ইউরোপ তো আরো এক কদম এগিয়ে চলে গিয়েছে। ইউরোপ তো বেসিক্যালি ইন্ডিয়ার সাথে একটা নতুন প্ল্যানিং করছে, একটা নতুন ট্রেড এগ্রিমেন্ট করছে, সেটা হচ্ছে জিরো ট্যারিফ। জিরো ট্যারিফও বলবো না, জিরো, যে আপনার বলতে পারেন আপনি সেখানে হচ্ছে কোনো ট্যারিফ লাগানো হবে না। মানে আমেরিকা থেকে যদি কোনো একটা পণ্য ইন্ডিয়াতে আসে, তার উপর বিভিন্ন টাইপের হচ্ছে ট্যারিফ লাগানো হয়। এখন হচ্ছে বেসিক্যালি ইউরোপ চাচ্ছে যে ইন্ডিয়ার সাথে যদি আমরা ট্রেড করি, সেখানে জিরো ট্যারিফ চলবে। ওকে? জিরো ট্রেড এগ্রিমেন্ট। সেখানে কোনো ট্যারিফ লাগানো হবে। ইন্ডিয়া থেকে যদি কোনো বস্তু যদি ইউরোপে যায়, তার উপরে কোনো ট্যারিফ লাগানো হবে না। ইউরোপ থেকে যদি কোনো বস্তু ইন্ডিয়াতে আসে, কোনো ট্যারিফ লাগানো হবে না। বাস এটার পরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প পুরো ক্ষেপে গিয়েছে। ক্ষেপে গিয়েছে এই কারণে, বর্তমানে যে ডোনাল্ড ট্রাম্পের আমলে ইউএস ট্রেজারি সেক্রেটারি রয়েছে স্কট বেনেট, তিনি বলেছে যে সব নষ্টের গোড়া, সব শয়তানের দল কে রয়েছে? ইউরোপ রয়েছে। এই ইউরোপের কান্ট্রিগুলোই কিন্তু নাটোর সদস্য। তারা আমাদের সাথে নাটোর সদস্য গ্রহণ করেছে। নাটো মানে কি? বেসিক্যালি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে বলা হয়েছে যে কোনো দেশ যদি এই নাটো কান্ট্রিগুলোর মধ্যে একটা দেশের উপর যদি হামলা করে কোনো একটা দেশ, তবে কি হবে? এই নাটো কান্ট্রির আন্ডারে যতগুলো দেশ রয়েছে তারা সবাই মিলে কি করবে? সেই দেশের উপর কিন্তু আক্রমণ করে দিবে। ভাবুন, আমি একটা দেশ রয়েছে, আমি নাটো কান্ট্রির উপর, ইন্ডিয়া যদি নাটো কান্ট্রির উপর কোনো একটা নাটো কান্ট্রি উপর যদি অ্যাটাক করে দেয়, তাহলে কি হবে? সবগুলো নাটো কান্ট্রি মিলে কি করবে? ইন্ডিয়াকে মার দিবে। ওকে? তো ডোনাল্ড ট্রাম্প কিংবা ডোনাল্ড ট্রাম্পের যে ট্রেজারি সেক্রেটারি রয়েছে স্কট বেনেস, তার দাবি হচ্ছে যে এই সব কিছুর পিছনে আমরা রয়েছি। যত সৈন্য সামন্তের উপর যত খরচা করার সবকিছু আমরা খরচা করি। এই নাটোর যতগুলো দেশকে মানে সুরক্ষিত রাখার, সবগুলোর উপরে কিন্তু সুরক্ষিত রাখার দায়িত্ব কার? আমার। আমরা এত পর্যন্ত মানে এত পরিমাণে কিন্তু টাকা এক্সপেন্ড করি মিলিটারির উপর। আর যে ইউরোপের কান্ট্রিগুলো রয়েছে, এই ইউরোপের কান্ট্রিগুলো কিন্তু তাদের জিডিপির 2% ও কিন্তু তাদের মিলিটারিতে খরচা করে না। আর এখন যখন সময় আসছে, যখন চায়নাকে আটকাতে হবে, ইন্ডিয়াকে আটকাতে হবে, সেই সময় এরা কি করেছে? পিছুপা হয়ে গেছে। শুধুমাত্র আমেরিকাকে আগিয়ে দিচ্ছে। আমেরিকা শুধুমাত্র ট্যারিফ লাগাবে। এই ট্যারিফ লাগানোর ফলে আমেরিকার প্রচুর পরিমাণে ঘাটা হয়েছে। অর্থাৎ মানে হুজুগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেক উপরে উঠে গিয়েছিল। এখন সে বুঝতে পারছে যে না, এত উঁচুতে উঠা কিন্তু উচিত হয়নি। ইন্ডিয়ার সাথে যে ট্যারিফ খেলা হয়েছিল কিংবা রাশিয়া বলছি, চায়নার সাথে যে ট্যারিফ খেলা হয়েছিল, সেটা কখনোই করা উচিত হয়নি। কারণ চায়নার কাছে রয়েছে রেয়ার আর্থ এলিমেন্টস। বেসিক্যালি রেয়ার আর্থ এলিমেন্টস কাকে বলা হয়? যে আপনি যদি দেখে থাকেন যে আমেরিকার যত বড় বড় টেকনোলজি জিনিসগুলো রয়েছে, যেমন এনভিডিয়া রয়েছে,
আপনার টেসলা গাড়ি রয়েছে, কিংবা যদি আপনি লক্ষ্য করে থাকেন স্টারলিংকের যত স্যাটেলাইট পাঠানো থেকে শুরু করে যত কিছু রয়েছে, সবকিছু তৈরি করতে কিন্তু একটা জিনিস লাগে, সেটা হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্ট। আর গোটা বিশ্বের 90% রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে চায়নার কাছে। চায়নাও কি করেছে, যখনই চায়নার উপর ট্যারিফ লাগানো হয়েছে, চায়নাও কি করেছে, সেখান থেকে হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্টের কিন্তু সাপ্লাই আটকে দিয়েছে। এর ফলে কি হচ্ছে, আমরা দেখতে পেয়েছিলাম যে কয়েকদিন পরে, মানে চায়নার উপর ট্যারিফ লাগানোর কয়েকদিন পরে আমরা দেখেছি ট্যারিফ কিন্তু উঠিয়ে নিতে হয়েছে। এবার ইন্ডিয়ার ক্ষেত্রে আসি। ইন্ডিয়ার সাথে যখন ট্যারিফ খেলা হচ্ছিল, ডোনাল্ড ট্রাম্প যখন ট্যারিফ লাগিয়েছে, ইন্ডিয়া কি করেছে, এসসিও সামিটে চলে গিয়েছে। ওকে, এসসিও সামিটে গিয়ে কি করেছে, রাশিয়ার সাথে চায়নার সাথে কিন্তু বন্ধুত্ব করে নিয়েছে। এর ফলে কি হয়েছে, আমেরিকা কিন্তু সাইড কেটে গিয়েছে। ওকে, আর এখানে ইউরোপে কিন্তু সবচেয়ে বেশি মজা নিচ্ছে। যখন আমি বলছিলাম যে বেসিক্যালি ইউএস ট্রেজারির যে সেক্রেটারি রয়েছে স্কট বেনেস, তিনি কি বলছেন, তিনি বেসিক্যালি বলছেন যে এই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে, এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো কখনো চাই না যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামুক। ওকে, আমরা কিছুদিন আগে দেখছিলাম রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ হচ্ছিল, এবং ইউক্রেন থেকে কিন্তু কিছু ড্রোন, মানে রাশিয়ার ড্রোন কি হয়েছে, ইউক্রেন পার করে পোল্যান্ডে ঢুকে গিয়েছে। ওকে, সেটা পরে আসছি। তো এখানে কি ঘটনা ঘটছে, আমরা আগের ঘটনাটা ফিরে যাই, এই ঘটনাটা আমরা পরে আসবো, জাস্ট একটা হিন্ট দিয়ে রাখলাম। অর্থাৎ স্কট বেনেজের মতে এটা রয়েছে যে এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো কখনো চাই না যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা বন্ধ হোক। কেন বন্ধ না হোক? ওকে, দেখুন তারা চায় না কেন জিনিসটাকে। যতদিন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হতে থাকবে, ইউক্রেন কি করবে, সস্তায় ইন্ডিয়াকে তেল বিক্রি করবে। তেল কিনবে কে? মুকেশ আম্বানি। ওকে, মুকেশ আম্বানি যে জামনগরের তেল রিফাইনারি রয়েছে, প্রচুর পরিমাণে ইন্ডিয়ার তেল কিনে মুকেশ আম্বানিকে দেয়। মুকেশ আম্বানির কোম্পানি রয়েছে জামনগরে। ওকে, সে জামনগরের তেলগুলোকে পরিশুদ্ধ করা হয়, এবং সেই তেল কোথায় বিক্রি করা হয়, ইউরোপে বিক্রি করা হয়। অর্থাৎ যতদিন এই যুদ্ধ চলবে, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যতদিন চলবে, ততদিন কিন্তু এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো মজা পাবে, কারণ তারাও সস্তায় তেল পাচ্ছে। মুকেশ আম্বানি কিংবা ইন্ডিয়ান গভর্নমেন্ট রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে, সেটাকে পরিশুদ্ধ করে এবং ইউরোপকে বিক্রি করছে। ইউরোপও সেটাকে সস্তায় পাচ্ছে। সুতরাং এই যে স্কট বেনেজ, তার কথাটা কিন্তু একদিক দিয়ে ঠিক, যে এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো কখনো চাই না যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা থামুক। তারা চাইলে বেসিক্যালি 90 দিনের মধ্যে কিন্তু এই যুদ্ধ থেমে যেত। এটাই স্কট বেনেজের কিন্তু স্টেটমেন্ট। এবার আসি আমরা আসল খেলাটার মধ্যে। আসল খেলাটা এখানে দাঁড়িয়েছে যে বেসিক্যালি এখন ইউরোপ কি করছে, ইউরোপ পুরোপুরিভাবে কিন্তু শান্ত পজিশনে রয়েছে। বেসিক্যালি তারা কখনোই কিন্তু ইন্ডিয়া এবং চায়নার উপর কিন্তু ট্যারিফ আটকাতে চাচ্ছে না। এবার আসি সেই পোল্যান্ডের খেলাটাতে। রাশিয়া কি করেছে, বেসিক্যালি রাশিয়া শুধুমাত্র জল মাপছে। জল কেন মাপছে? জল মাপছে এবং একটা হিন্ট দিচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে যে আমেরিকা তোমাদেরকে বাঁচাতে আসবে না আর। কারণ আমেরিকা বুঝে গিয়েছে যে এই আমার ইউরোপের যে নাটো দেশগুলো রয়েছে, এদেরকে বাঁচিয়ে আমার লাভ নেই, এরা আমাকে কোনো কাজে আসে না। যখন আমি বলেছিলাম যে ইন্ডিয়ার উপর, চায়নার উপর ট্যারিফ লাগাও, এরা কখনো ট্যারিফ লাগায়নি। এই সুযোগে হচ্ছে পুতিন কি করেছে, নিজের কিছু ড্রোন কিন্তু পোল্যান্ডের উপর দিকে চালিয়ে দিয়েছে। এই পোল্যান্ড যে দেশটা রয়েছে, এই পোল্যান্ড কিন্তু নাটোর কিন্তু সদস্য। পোল্যান্ডের পাশে রয়েছে রোমানিয়া। রোমানিয়ার উপরও কিছু ড্রোন পাওয়া গিয়েছে, এবং পোল্যান্ডের উপর তো বেসিক্যালি দুটো ড্রোনকে মেরে নামানো হয়েছে। তো ঘুরে ফিরে কিন্তু এটাই হচ্ছে, পুতিন শুধু জল মাপছিল যে নাটো কান্ট্রির উপর আমার যদি ড্রোন ঘুরতে পারে, সেক্ষেত্রে কি কখনো আমেরিকা তাদেরকে বাঁচাতে আসবে? এটা বেসিক্যালি সিগন্যাল দেওয়া হচ্ছিল যে এবার টার্গেট কিন্তু বাকি দেশগুলো। এতদিন টার্গেট কোথাও হচ্ছিল, এতদিন টার্গেট ছিল ইউক্রেন, এবার কিন্তু বাকিটা দেশগুলোকে কিন্তু টার্গেট করা হবে। সুতরাং আমরা দেখবো যে এই রাজনীতি কিন্তু প্রচুর পরিমাণে একটা ব্লারিশ তৈরি করবে। এরই মধ্যে আমরা দেখতে পাই ফ্রান্সের গভর্নমেন্ট ভেঙে গিয়েছে। এরপর আমরা দেখতে পাই বেসিক্যালি যে লন্ডন রয়েছে, লন্ডনের মধ্যেও কিন্তু দেখতে পাই সমস্যার সৃষ্টি হয়েছে। ফ্রান্সের ঘটনাতে আসি, ফ্রান্সে কেন এত পরিমাণে আন্দোলন হচ্ছে এবং সেখানকার প্রাইম মিনিস্টার কেন পদত্যাগ করেছে? দেখুন, সেখানে সরকার ভাঙা বলতে সেখানকার রাষ্ট্রপতি পদত্যাগ করেনি, রাষ্ট্রপতি ইভানুয়েল ম্যাক্রনই রয়েছে, প্রাইম মিনিস্টার রয়েছে, সে কিন্তু পদত্যাগ করেছে। কেন পদত্যাগ করেছে? দেখুন, বেসিক্যালি সেখানকার যে গভর্নমেন্ট রয়েছে, ফ্রান্সের গভর্নমেন্ট একটা নতুন বিল নিয়ে এসেছিল। এবার সেই বিলটা কি রয়েছে, দেখুন সেই বিলটাতে বলা হয়েছিল যে বেসিক্যালি সরকার যত পরিমাণ টাকা, ওকে, সে দেশের অর্থাৎ ফ্রান্সের লোকজনের জন্য খরচা করে থাকে, যেমন আমাদের দেশের গভর্নমেন্ট বিভিন্ন কাজে আমাদের জন্য খরচা করে থাকে, সেটা রাস্তা তৈরি করতে বাজেট বের করে থাকে, স্বাস্থ্য পরিকাঠামো, পেনশন দিতে এত যে খরচা রয়েছে, সেই খরচা যেমন বের করে থাকে, তেমনি ফ্রান্সের গভর্নমেন্টও বিভিন্ন খরচা করে থাকে জনগণের উপর। এবার নতুন বিলের দ্বারা গভর্নমেন্ট বলেছে যে আমরা কি করব, আমরা হচ্ছে বেসিক্যালি যে বাজেট রয়েছে, যে মানে বেসিক্যালি জনগণের জন্য যে বাজেট বন্টন করা হয়, সেখান থেকে আমরা বেসিক্যালি 44 বিলিয়ন ইউরো কমাতে চলেছি। এটা একটা প্রথম কারণ। সেকেন্ড কারণ কি রয়েছে? সেকেন্ড কারণ বলেছে যে যতগুলো গভর্নমেন্ট হলিডে রয়েছে, সেই গভর্নমেন্ট হলিডে থেকে কিন্তু আমরা কি করবো, 2 দিনকে কিন্তু কমিয়ে আনবো। অর্থাৎ গভর্নমেন্ট হলিডে কিন্তু কমানো হচ্ছে। তৃতীয় কারণ বলা হয়েছে যে পেনশন দেওয়া বন্ধ করতে হবে ধীরে, ধীরে। সেখানকার যে যারা বেসিক্যালি বয়স্ক লোক রয়েছে, তাদের পেনশন ধীরে, ধীরে কি করা হবে? কমিয়ে দেওয়া হবে, কম করা হবে পেনশন। চতুর্থ কারণ কি হলো? যেখানে যদি আমরা দেখি ফ্রান্সের ব্যবস্থা বেসিক্যালি খুব খারাপ। ইউরোপের তো খারাপ, ফ্রান্সের অর্থ ব্যবস্থা আরো বেশি খারাপ। সেখানে ডেফ টু রেশিও, ওকে, ডেফ টু ইকোনমি রেশিও রয়েছে 114% কাছাকাছি। অর্থাৎ ফ্রান্স গভর্নমেন্ট যদি ৳100 কামাই করে থাকে, সেক্ষেত্রে তাকে কিন্তু লোন দিতে হচ্ছে, লোন বলবো না আমরা, লোনের সুদ দিতে হচ্ছে কিন্তু ৳114 করে। অর্থাৎ তার খরচ রয়েছে ৳114, ৳100 কামাই হচ্ছে, কিন্তু খরচ হচ্ছে ৳114।
এই কারণে কিন্তু পুরোপুরিভাবে ফ্রান্সে কিন্তু এত পরিমাণের কিন্তু আন্দোলন হয়েছে, সেখানকার যে প্রাইম মিনিস্টার রয়েছে তাকে কিন্তু পদত্যাগ করতে হয়েছে। এরপরে আমরা চলে যাই কিন্তু লন্ডনে। লন্ডনে কি হয়েছে? লন্ডনের বেসিক্যালি সেখানকার প্রাইম মিনিস্টার রয়েছে কিল স্টারমার। ওকে? কিল স্টারমার সেখানে লন্ডনের বেসিক্যালি যে ব্যবস্থা রয়েছে সেখানে প্রধানমন্ত্রী হেড রয়েছে। ওকে? কিল স্টারমার যে রয়েছে, কিল স্টারমারের বিরুদ্ধে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কি হচ্ছে? আন্দোলন হচ্ছে। আর এই আন্দোলনকে সাপোর্ট কে করছে? পুরোপুরি লাইভ কনফারেন্সের মাধ্যমে সাপোর্ট করছে কিন্তু ইলন মাস্ক। ইলন মাস্ক একজন ব্যক্তি যে বেসিক্যালি থাকে আমেরিকায়, সে সাপোর্ট করছে বেসিক্যালি কিল স্টারমারের বিরোধীদের। সেখানে যে আন্দোলন হচ্ছে অ্যান্টি রেসিজম আন্দোলন বা অ্যান্টি ইমিগ্রেশন আন্দোলন। অর্থাৎ যে বাইরের দেশের লোকজন যখন আমেরিকা বলছি ভুল হলো। বাইরের দেশের লোকজন যখন বেসিক্যালি লন্ডনে আসে, যারা আসছে, তারা যাতে লন্ডনে না আসে, তাদেরকে যাতে সরানো হয় সেটার দাবিতে সেখানে আন্দোলন হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে মুসলিমরা কিন্তু লন্ডনে প্রবেশ করছে এবং লন্ডনে প্রবেশ করে কি করছে, সেখানকার জনগণকে কিন্তু মানে উস্কে দিচ্ছে। উস্কে দিতে এরকম হয়েছে, সেখানে একটা গ্রুমিং গ্যাং চলতো বেসিক্যালি কিছুদিন আগে দেখা গেছে, কিছু বছর আগে, যে সেখানে কিছু মানে বাচ্চাকে কি করা হচ্ছিল বেসিক্যালি একটা গ্যাংয়ের দ্বারা নেশা করানো হচ্ছিল, তাদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছিল, কি খারাপ কিছু করা হচ্ছিল। এই গ্যাংয়ের যারা মেম্বার ছিল তারা বেসিক্যালি মুসলিম। এই জন্য সেখানে কিন্তু অ্যান্টি মুসলিম একটা প্রোটেস্ট চালু হয়েছে। আর সেখানে সাপোর্ট কে করছে? সাপোর্ট করছে পুরোপুরিভাবে কিন্তু ইলন মাস্ক। আমাদের দেশের থেকে ইন্ডিয়ার প্রায় 3% জনগণ কিন্তু লন্ডনে থাকে। ইন্ডিয়ার 3% নয়, লন্ডনের 3% জনগণ বেসিক্যালি ইন্ডিয়ান। ওকে? এরকম করে বললে ভালো হবে জিনিসটাকে। সেখানে বলা হচ্ছে যে বেসিক্যালি আমেরিকাতে যেমন H-1B ভিসা দেওয়া হতো, সেই ভিসার মাধ্যমে বাইরের দেশের থেকে লোক কিন্তু সেখানে যেত। ডোনাল্ড ট্রাম্প আসার পর সেটাকে বন্ধ করা হয়েছে। ওকে? সেটা কঠোর করে দেওয়া হয়েছে। ঠিক তেমনি তারা চাচ্ছে বেসিক্যালি ইলন মাস্ক চায় যে যাতে লন্ডনের মতো দেশেও কিন্তু এরকম ব্যবস্থা হোক, সেখানে অ্যান্টি ইমিগ্রেশন সিস্টেম চালু করা হোক। সেখানে আপনি যদি ভালো করে ম্যাপটা দেখে থাকেন সেখানে দেখতে পারবেন যে ইংল্যান্ডের পাশে রয়েছে ইংলিশ চ্যানেল। তার পাশে রয়েছে ফ্রান্স। ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পার করে বারবার বেসিক্যালি ছোট, ছোট নৌকার মাধ্যমে কিন্তু সেখানে লোকজন কোথায় যায়? লন্ডনে যেয়ে থাকে। তো এই নিয়ে কিন্তু পুরো দেশের মধ্যে কিন্তু একটা উথাল-পুথাল শুরু হয়ে গিয়েছে। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এই যে ইলন মাস্ক বেচারা কোথাকার? এই বেচারা রয়েছে বেসিক্যালি আপনার আমেরিকায়। সে আমেরিকাতে বসে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কিন্তু লন্ডনের সরকার ভাঙার চেষ্টা করছে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে এবার ডোনাল্ড ট্রাম্প পুরো উস্কে গিয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্প কি করছে? পুরোপুরিভাবে কিন্তু খেলাটা চেঞ্জ করার চেষ্টা করছে। যে ইউরোপকে ১ম এ ভদ্রভাবে বলা হয়েছে যে চায়না এবং ইন্ডিয়ার উপর ট্যারিফ লাগানো হোক। পুরোপুরিভাবে রাশিয়াকে কন্ট্রোল করা হোক। এবার কি দেখা যাচ্ছে যে যখন ইউরোপ মানছে না, এবার ইউরোপের মধ্যে কিন্তু পুরোপুরি সরকার ভাঙা শুরু করে দিয়েছে। ফ্রান্সের পিএম রিজাইন করেছে। এখন চেষ্টা করা হচ্ছে লন্ডনের যে পিএম রয়েছে কিল স্টারমার, তাকে যাতে খুব দ্রুত পদত্যাগ করে দেয়। অর্থাৎ আমেরিকা কিন্তু পুরো মানে এমন হয়ে গেছে যে পাগল কুকুরের মতো হয়ে গিয়েছে। যে যাকেই সামনে পাচ্ছে তাকেই কিন্তু কাটার চেষ্টা করছে। কি হবে না হবে ভবিষ্যতে সেটা দেখার বিষয় রয়েছে। আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।